ফাতেমা, মানসুরা, হুমায়রা ও সাহারা একই গ্রুপে পড়ল। তাদের এই এক গ্রুপে পড়া ছিল ভাগ্যের ব্যাপার। তাদের পরস্পরের মধ্যে এরই মধ্যে গড়ে উঠেছিল গভীর সখ্যতা ও বন্ধুত্ব। তারা একসাথে দামেস্কে পৌঁছেছিল এবং একসাথে ট্রেনিংও নিয়েছিল। জিহাদে শরিক হওয়ার ব্যাপারে ওদের মধ্যে কাজ করছিল একই রকম চিন্তা চেতনা ও আশা আকাঙ্ক্ষা। তাদের সাথে পুরুষ স্বেচ্ছাসেবী হিসাবে যারা পড়ল তাদের একজনের নাম ছিল আজাদ বিন আব্বাস। দেখতে খুবই সুপুরুষ ও নওজোয়ান। মেয়েদের বড় তাঁবুর দুপাশে ছোট দুই আলাদা তাঁবুতে পুরুষ স্বেচ্ছাসেবীদের থাকার ব্যবস্থা হলো। উদ্দেশ্য, মেয়েদের কিছু লাগলে যেন দ্রুত তা জানাতে পারে এবং একজন কোনো কাজে দূরে গেলে অন্যজন যেন পাহারায় থাকতে পারে মেয়েদের বড় তাঁবুর। এই মেয়েদের মধ্যে খতিবের মেয়ে মানসুরা শারীরিক দিক থেকে ছিল যেমন নিখুঁত তেমনই ছিল হুঁশিয়ার ও অসম্ভব বুদ্ধিমতী। বিকেলবেলা সন্ধ্যা ঘনিয়ে এসেছে প্রায়। মনসুরা দেখল তাদের সঙ্গী স্বেচ্ছাসেবক আজাদ বিন আব্বাস এক পাহাড়ি টিলায় উঠে দ্রুত সরে যাচ্ছে ক্যাম্প থেকে। সে যাচ্ছে আর এদিক ওদিক তাকিয়ে দেখছে কেউ তাকে দেখতে পেল কিনা। আজাদের এ সতর্কতা দৃষ্টি এড়াল না মনসুরার। তার মনে খটকা লাগল। সন্দেহ হলো সে এমন কিছু করছে যা অন্যকে দেখতে দিতে চায় না। মনসুরা পিছু নিল তার। একটু পর সেও টিলার উপরে চলে এলো। দেখল আজাদ তাকিয়ে আছে সামনের দিকে। আজাদের দৃষ্টি অনুসরণ করে সেও সেদিকে দৃষ্টি ফেলল। সামনে পাহাড়ের ঢালুতে দেখা যাচ্ছে অনেক সৈন্য। আজাদ মনসুরার উপস্থিতির টের পেয়ে তার দিকে ফিরে মিষ্টি করে হাসল। বলল, তাকিয়ে দেখো, আমাদের মূল ফৌজ। চলো আরেকটু এগিয়ে আরো কাছ থেকে তাদের দেখে আসি। সে হাঁটা ধরলে মনসুরাও তার সাথে চলতে লাগলো। আজাদ গল্প জুড়ে দিল মনসুরার সাথে। আজাদ যেমন সুদর্শন ছিল তেমনি বাকপটু। কথা দিয়ে মানুষের মন জয় করায় ওস্তাদ। তার প্রাণচাঞ্চল্য ও আবেগঘন কথায় বেশ পুলক অনুভব করল মনসুরা। সেও মজে গেল কথামালার রাজ্যে। আজাদ এখানকার পাহাড়ি এলাকা ও প্রাকৃতিক দৃশ্যের প্রশংসায় মুখর হয়ে উঠল। সে মনসুরার সাথে দিলখোলা আলাপ করতে করতে বাহিনীর কাছে গিয়ে পৌঁছল। সন্ধ্যা ঘনিয়ে এসেছিল। মনসুরা বলল, চলো ফিরে যাই। ফিরতি পথ ধরল ওরা। আজাদের মুখে তখন কথার খই ফুটছে। মনসুরা যত তার কথা শুনছে ততই মুগ্ধ ও তার প্রতি আকৃষ্ট হতে লাগল। সূর্য ডোবার সময় তারা তাঁবুতে ফিরে এলো। ইতোমধ্যে আজাদ মনসুরার মন জয় করে নিয়েছে। ইফতারির পর মেয়েরা তাদের তাঁবুতে খানা খাচ্ছিল। একজন সেনা কমান্ডার তাঁবুর পর্দা ঈষৎ ফাঁক করে মেয়েদের জিজ্ঞেস করল কারো কোনো অসুবিধা হচ্ছে কিনা। মেয়েরা জানালো তারা সবাই শান্তি ও নিরাপদে আছে। কমান্ডার সরে গেল সেখান থেকে। আজাদ তাঁবুর বাইরে দাঁড়িয়েছিল। সে কমান্ডারকে সরে যেতে দেখে এগিয়ে গেল তার দিকে। তারপর তার সাথে আলাপ জুড়ে দিল। অনেকক্ষণ তারা তাঁবুর বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলল। মনসুরা কান খাড়া করে ওদের কথা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করছিল। আজাদ কমান্ডারকে জিজ্ঞেস করল, এত অল্প সৈন্য নিয়ে বিশাল 3টি বাহিনীর সাথে কেমন করে আমরা মোকাবিলা করব? এ নিয়ে তোমার দুশ্চিন্তা করার দরকার নেই। শত্রুদের জন্য ফাঁদ তৈরি করা আছে। কমান্ডার বলল, যুদ্ধ শত্রুরা যেখানে আশা করছে সেখানে হবে না। আমরা তাদেরকে সেখানে টেনে নিয়ে আসব যেখানে তাদের জন্য আমরা ফাঁদ তৈরি করে রেখেছি। কমান্ডার আজাদের কথার ফাঁদে পড়ে সুলতান আইয়ুবীর সমস্ত প্ল্যানের কথা বলে দিল তাকে। তারা কিভাবে সৈন্যভাগ করেছে, কিভাবে ফাঁদ পেতেছে, সবই অবলীলায় ফাঁস করে দিল তার কাছে। তাদের আলোচনা শুনে মনসুরার মনে সন্দেহ সৃষ্টি হলো। আজাদকে দুশ্মনের গোয়েন্দা ভাবতে কষ্ট হলো তার, কিন্তু তার উদ্দেশ্য যে ভালো নয় এটা সে ঠিকই বুঝতে পারল। সে রাতেরই ঘটনা। রাত তখন দ্বিপ্রহর। ঘুমিয়ে পড়েছিল মনসুরা, কিন্তু কিভাবে যেন তার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই তার মনে পড়ে গেল আজাদের কথা। হঠাৎ আজাদের তাঁবু থেকে অস্ফুট স্বরে কথা বলার শব্দ ভেসে এলো তার কানে। মনসুরা সম্পূর্ণ সতর্ক ও উৎকর্ণ হয়ে বিছানায় বসে পড়ল। সে শুনতে পেল কেউ বলছে, তুমি এক্ষুনি বেরিয়ে যাও। যথেষ্ট তথ্য তুমি জেনেছ, আর
আমিও যা জানি সব বলে দিয়েছি। আমার পক্ষে এখান থেকে বের হওয়া সম্ভব নয়। ভালোই হলো তুমি এসে গেছো। এখন জলদি কেটে পড়ো। তুমি পালিয়ে গেলে কেউ কিছু মনে করবে না। সবাই ভাববে ভয় পেয়ে পালিয়েছ তুমি। ঠিক বলেছ তুমি। লোকটি আজাদকে কোন রাস্তা ধরে পালাবে তার বিস্তারিত বর্ণনা দিয়ে বলল, তোমাকে এখান থেকে পায়ে হেঁটেই যেতে হবে। তারপরও ভোর হওয়ার আগেই তুমি সেখানে পৌঁছে যেতে পারবে। একটু তাড়াতাড়ি পৌঁছার চেষ্টা করো। হয়তো এমনও হতে পারে ওরা আগামীকালই এলোপাথারি আক্রমণ চালাতে পারে। এখানে ফাঁদ পাতা আছে, মজবুত ফাঁদ। তারা যেন কোনো অবস্থাতেই পর্বত শৃঙ্গের মধ্যে না আসে। খোদা হাফেজ। লোকটির চলে যাওয়ার পদধ্বনি শুনতে পেল মানসুরা। লোকটি চলে যেতে মানসুরা তাঁবুর পর্দা সরিয়ে বাইরে উকি দিল। দেখল আজাদ তার তাঁবুর বাইরে দাঁড়িয়ে আছে। একটু পর আজাদ তাঁবুর মধ্যে ঢুকল এবং সঙ্গে সঙ্গে আবার বাইরে বেরিয়ে এসে একদিকে হাঁটা ধরল। সে যাত্রা শুরু করতে তাঁবুর অন্য মেয়েদের না জাগিয়ে মানসুরা তার বিছানার তলা থেকে খঞ্জর বের করে সঙ্গে সঙ্গে তাঁবুর বাইরে বেরিয়ে এলো এবং সন্তর্পণে তার পিছু নিল। আকাশে হালকা মেঘ, সে কারণে চাঁদের আলো অস্পষ্ট। মানসুরা আজাদের অস্পষ্ট অবয়বকে অবলম্বন করে কিছুটা দূরত্ব বজায় রেখে তার পিছু পিছু চলতে লাগল। আজাদ পাহাড়ের একটি ছোট্ট টিলা পার হয়ে এক উপত্যকায় নেমে গেল। মানসুরাও তাকে অনুসরণ করে নেমে এলো সেই উপত্যকায়। পথে কোনো প্রহরী চোখে পড়ল না মানসুরার। এতে মানসুরা বুঝে গেল যে ব্যক্তি আজাদের কাছে এসেছিল সে তাকে এমন পথ বলে দিয়েছে যাতে সে সৈন্যদের দৃষ্টি এড়িয়ে চলে যেতে পারে। মানসুরা কোনো ডিউটিরত সৈনিকের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছিল, কিন্তু তার জানা ছিল না এ পথে কোথায় সৈন্য আছে বা আদৌ আছে কিনা। সে মনে মনে প্রার্থনা করছিল যদি কোনো টহল গ্রুপের সাক্ষাৎ পেত তবু এর একটি সুরাহা সে করতে পারত, কিন্তু এ ব্যাপারেও তাকে নিরাশ হতে হলো। পাহাড়ি রাস্তা ধরে এগিয়ে চলল ওরা। আগে আজাদ, পেছনে মানসুরা। আরেকটু এগিয়ে এক সংকীর্ণ গিরিপথ ধরল আজাদ। মানসুরা একটু থমকে দাঁড়ালো। গিরিপথে প্রবেশ করবে কিনা ভাবল মুহূর্তকাল। তারপর দ্বিধা কাটিয়ে সেও ঢুকে পড়ল সে সংকীর্ণ পথে। গিরিপথটি বেশি বড় ছিল না। অল্প সময়ে ওরা পেরিয়ে এলো গিরিপথ। সামনে খোলা প্রান্তর। সে প্রান্তরের এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে ছোট বড় নানা আকারের গাছ। গাছের নিচে ঘন অন্ধকার। আজাদ একটি গাছের আড়ালে অন্ধকারে গিয়ে থেমে গেল। মানসুরা চট করে লুকিয়ে পড়ল এক ঝোপের আড়ালে। আজাদ ডানে বামে এবং পেছনে তাকে বুঝতে চেষ্টা করল কেউ তাকে অনুসরণ করছে কিনা। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে যখন সে নিশ্চিত হলো কেউ তাকে অনুসরণ করছে না, তখন সে আবার চলতে শুরু করল। এভাবে একটু পরপরই গাছের আড়ালে গিয়ে আজাদ থেমে যেত এবং পেছন ফিরে তাকিয়ে দেখত কেউ তাকে দেখছে কিনা। মানসুরাও নিরাপদ দূরত্ব বজায় রেখে সাবধানে তাকে অনুসরণ করে যেতে লাগল। মেয়েদের তাঁবু থেকে অনেক দূরে চলে এসেছিল ওরা। সামনে আরেকটি পার্বত্য গিরিপথ। আজাদ সে গিরিপথে প্রবেশ করল। পেছন পেছন ঢুকল মানসুরাও। প্রচণ্ড শীত, কনকনে ঠান্ডা বাতাস বইছে। সে সাথে বাতাসের সাথে পাল্লা দিয়ে হচ্ছে তুষারপাত। মানসুরার ঠান্ডা পা ঠকঠক করে কাঁপছিল। শরীরও কাঁপতে লাগলো শীতে। হঠাৎ কোনো পাথরে হোঁচট খেল মানসুরা। আওয়াজ পেয়ে চট করে পেছনে তাকালো আজাদ। থমকে দাঁড়িয়ে কোথায় আওয়াজ হলো বুঝতে চেষ্টা করল। মানসুরা বড় এক পাথরের আড়ালে বসে পড়ল। সন্দেহজনক কিছু দেখতে না পেয়ে আজাদ আবার চলতে শুরু করল। আজাদ বেশ কিছুটা পথ এগিয়ে গেলে মানসুরা উঠে আবার তার পিছু নিল। গিরিপথ থেকে ওরা খোলামেলা এক উপত্যকায় বেরিয়ে এলো। উপত্যকাটি সবুজ ও সমতল। মসৃণ মাটিতে পা পড়তে আজাদ দ্রুত পা চালালো। মানসুরা তার সাথে পাল্লা দিতে গিয়ে ছুটতে শুরু করলো, কিন্তু সে তো এক নারী। প্রচণ্ড শীত আর এবড়ো থেবড়ো রাস্তায় দীর্ঘ পথ হেঁটে সে ক্লান্ত হয়ে পড়ল। আবেগের বশে সে আজাদের পিছু ধাওয়া করেছিল, কিন্তু কিভাবে তার গতিরোধ করা যাবে, এর পরিণাম কত ভয়াবহ হতে পারে তখন সে চিন্তা তার মাথায় আসেনি। এখন যদি আজাদ দৌড় দেয় তবে সে তাকে আর অনুসরণ করতে পারবে না। সে সন্দেহের বশে নয়,
বরং আজাদ শত্রুদের খবর দিতে যাচ্ছে এটা নিশ্চিত হয়েই তার পিছু নিয়েছিল। আশা ছিল পথে কোনো প্রহরীর সাহায্য পাবে, এখন সে আশা আর নেই। কি করে আজাদকে বাধা দেবে ভাবতে লাগলো মানসুরা। চিন্তা করে দেখল তাকে যদি ধরতে হয় তবে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়া ছাড়া কোনো গত্যন্তর নেই। মানসুরার সঙ্গে ধারালো খঞ্জর আছে। মুসালে থাকতে সে বাবার কাছে খঞ্জর ও তলোয়ার চালানোর প্রশিক্ষণও নিয়েছিল, কিন্তু সেটা ছিল শুধুমাত্র ট্রেনিং। শত্রুর সাথে কোনোদিন তার মোকাবিলা হয়নি। এখন এই স্বাস্থ্যবান এক সুপুরুষ কমান্ডো সৈনিককে মানসুরা কিভাবে কাবু করবে? মোকাবেলা করতে গেলে যে নিজেরই ধরাশায়ী হওয়ার সম্ভাবনা বেশি। এসব চিন্তা করতে করতে অগ্রসর হচ্ছিল মানসুরা। আজাদ সহসা থেমে গেল এবং পিছন ফিরে তাকালো। মানসুরা এবারও দ্রুত এক গাছের আড়ালে নিজেকে লুকিয়ে ফেলতে সমর্থ হল। গাছের গোড়ায় অজস্র পাথর। মানসুরার পায়ের চাপে হঠাৎ সে পাথর পিছলে গেল, সঙ্গে সঙ্গে পড়ে গেল মানসুরা। রাতের নিস্তব্ধতায় সে পতনের শব্দ বেশ জোরালো হয়ে বাজল আজাদের কানে। আজাদ শব্দের উৎসের দিকে তাকালো। মানসুরা মাটিতে পড়েছিল, সুতরাং এবারও তাকে দেখতে পেল না আজাদ। কিন্তু নিশ্চিত না হয়ে আর এগিয়ে যাওয়ার ঝুঁকি নিল না আজাদ। সে গাছের দিকে এগিয়ে এলো। মানসুরা মাটিতে শুয়ে থেকেই দেখতে পেল আজাদ এগিয়ে আসছে। সে শক্ত হাতে খঞ্জর চেপে ধরে চুপচাপ সেভাবেই পড়ে রইল। আজাদ গাছের কাছে এসে গেল। মানসুরা দেখল তার হাতে খোলা তলোয়ার। আজাদ তার পাশ কেটে এগিয়ে যাচ্ছিল। মানসুরা সঙ্গে সঙ্গে পিছন থেকে তার পা জড়িয়ে ধরে জোরে টান দিল। আজাদ মুখ থুবড়ে মাটিতে পড়ল। চোখের পলকে মানসুরা তার পিঠের উপর চড়ে বসে খঞ্জরের তীক্ষ্ণ মাথা তার ঘাড়ে চেপে ধরল। আজাদ তখনও জানে না কে তাকে আক্রমণ করেছে। সে শুধু অনুভব করল তার ঘাড়ের উপর চেপে আছে ধারালো খঞ্জর। একটু নড়লেই তা ঢুকে যাবে তার শাহরগ ভেদ করে। তার তলোয়ার হাতের মুঠো থেকে ছিটকে দূরে কোথায় পড়ে আছে সে জানে না। আজাদ বিন্দুমাত্র নড়াচড়া করল না। চুপচাপ শুয়ে থেকে অস্ফুট স্বরে প্রশ্ন করল, কে তুমি? তোমার জম, যার হাতে থেকে তুমি জীবন নিয়ে পালাতে পারবে না। মানসুরার উত্তর শুনে আশার বিদ্যুৎ খেলে গেল তার মনে। বলল, ও তুমি এক নারী? হ্যাঁ, তুমি আমার কণ্ঠস্বর শুনে তা বুঝতে পেরেছ। মানসুরা বলল, আর তুমি আমাকে ভালো করেই চেনো। আমি মানসুরা। ওরে ও পাগলি মেয়ে। আজাদ একটু সাহস পেয়ে হেসে বলল, তুমি এই কি খেল শুরু করেছ? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। সরো, উঠতে দাও। তোমার খঞ্জর আমার চামড়ায় বিঁধে যাচ্ছে, ওটা সরাও জলদি। এটা কোনো খেল তামাশা নয়। আগে বলো তুমি কোথায় যাচ্ছিলে? আল্লাহর কসম, আমি কোনো মেয়ের পিছনে যাচ্ছি না। আজাদ কৌতুকের স্বরে বলল, তোমার চেয়ে সুন্দরী কি আর আছে? সত্যি বলছি, তোমাকে দেখার পর সব মেয়ে আমার কাছে কুৎসিত হয়ে গেছে। বিশ্বাস করো, আমি তোমাকে প্রতারণা করিনি। আমাকে নয়, তুমি আমার জাতির সঙ্গে প্রতারণা করতে যাচ্ছ। সত্যি করে বলো তো, তুমি আমার জাতির সাথে গাদ্দারি করতে যাচ্ছিলে না? একটু দম নিল মানসুরা। তারপর গাঢ় স্বরে বলল, তুমি আমাকে পৃথিবীর সেরা সুন্দরী মনে করতে। আমিও তোমাকে সুন্দর সুপুরুষ ভেবেছিলাম, কিন্তু এখনকার পরিস্থিতি ভিন্ন। এখন আমিও তোমার জন্য ভালো নই, আর তুমিও আমার কাছে ভালো মানুষ নেই। তুমি আমার স্বপ্ন ও আশাকে ধূলিসাৎ করতে তাঁবুর আশ্রয় ছেড়ে বেরিয়ে এসেছ। হয়তো এটাই তোমার দায়িত্ব। তুমি যেমন তোমার কর্তব্য পালন করছো, আমি তেমনই আমার ফরজ পালন করছি। তুমি যদি আমার স্বামী হতে, আমার সন্তানদের বাবা হতে, তবু আমার খঞ্জর তোমার গর্দান থেকে সরানোর কথা ভাবতাম না আমি। তুমি আমাকে কি মনে করে হত্যা করতে চাচ্ছ? জিজ্ঞেস করল আজাদ। কিছু মনে করে নয়, সন্দেহের বশে আমি তোমার পিছু নেইনি। তুমি মুসলিম নামের কলঙ্ক। তুমি খ্রিস্টান ও তাদের দোসর মুসলমানদের গোয়েন্দা। মানসুরা বলল, আমি জানি তুমি তোমার বন্ধুদেরকে সাবধান করতে যাচ্ছিলে। তাদের হাতে তুলে দিতে যাচ্ছিলে ইসলামী লস্করের গোপন তথ্য। বলতে যাচ্ছিলে, সাবধান, তোমরা আইয়ুবীর ফাঁদে পা দিও না। তাকে আক্রমণ করতে এসে তোমরা পার্বত্য শৃঙ্গের ভেতর ঢুকে পড়ো না। ওখানে আইয়ুবী তোমাদের জন্য ভয়ঙ্কর ফাঁদ পেতে রেখেছে।
গেঁয়ো মেয়ের মতো কথা বলো না তো। গোয়েন্দা কাকে বলে তুমি জানো? আমি তো শত্রুদের অবস্থান দেখতে যাচ্ছিলাম, যাতে যুদ্ধের সময় আমরা সহজে তাদের উপর চড়াও হতে পারি। আমি খুব ভালো করে জানি গোয়েন্দা কাকে বলে, মনসুরা বলল। আমি এক জাদরেল গোয়েন্দার কন্যা। ইবনুল মাখদুম কাকবুরির নাম কি কখনো শুনেছ? তিনি মুসালের মসজিদের খতিব ছিলেন। আমি তার কন্যা শুধু নই, তার দলের এক বিশ্বস্ত গোয়েন্দাও। আমি আমার বাবাকে কারাগারের গোপন কক্ষ থেকে উদ্ধার করে মুসাল থেকে পালিয়ে এসেছি। তুমি তো একদম আনাড়ি গোয়েন্দা। অভিজ্ঞ গোয়েন্দা কখনো কারো তাঁবুর পাশ দাঁড়িয়ে গোপন কথা বলে না। মনসুরা, আমার পিঠের উপর থেকে নামো। আগে খঞ্জর সরাও, আমাকে কথা বলতে দাও। তুমি তো এখনো আসল কথাই শোনোনি। আমি কি জরুরি কথা বলি আগে শোনো। তোমার মুখ তো খোলাই আছে, মনসুরা বলল। বলো তোমার জরুরি কথা, বলো, আমি মনোযোগ দিয়ে শুনব। আজাদ মনসুরার এ কথায় হতাশ হয়ে পড়ল। সে কি বলবে, কি করবে বুঝতে পারল না। কোনো নারী এতটা দৃঢ়তার পরিচয় দেবে ভাবতে পারেনি সে। সে আর কোনো কথা বলল না। তার শরীর অসাড় হয়ে পড়ল। সে আশাভঙ্গের বেদনায় নিজেকে মাটিতে এলিয়ে দিল। মনসুরার সামনে এখন একটাই প্রশ্ন, কেমন করে তাকে বাঁধবে, কেমন করে সঙ্গে নিয়ে যাবে তাকে। যদি তাকে হত্যা করার প্রশ্ন হতো তবে কোনো অসুবিধা ছিল না তার। হাতের খঞ্জরে একটু চাপ দিয়ে এ গাদ্দারের ইহলীলা সাঙ্গ করে দিতে পারে সে। কিন্তু মনসুরার ইচ্ছে তাকে সুলতান আইয়ুবের কাছে জীবিত হাজির করা। গোয়েন্দা দলে থাকার অভিজ্ঞতা থেকে সে জানে গোয়েন্দাদের কাছে অনেক রকম তথ্য থাকে, ধরতে পারলে তাদের জীবিত রাখতে হয়। মনে মনে মনসুরা আল্লাহকে ডাকতে লাগলো, বলতে লাগলো, হে আল্লাহ, তুমি আমাকে মদদ দাও। এই গাদ্দারকে যেন আমি সুলতান আইয়ুবের হাতে তুলে দিতে পারি, সে তৌফিক আমাকে দাও। সহসা তার মাথায় একটি বুদ্ধি এলো। সে চিন্তা করে দেখল, সে যদি এখানে বসে চিৎকার করে তবে সে চিৎকার কারো না কারো কানে পৌঁছবেই। রাতে চিৎকারের আওয়াজ নিশ্চয়ই অনেক দূর পৌঁছে যাবে। যদি আশেপাশে কোথাও কোনো সৈন্য বা প্রহরী থাকে তবে তারা অবশ্যই তার সাহায্যে ছুটে আসবে। দুশ্মন এলাকা এখনো অনেক দূরে। তার চিৎকার শুনে কেউ যদি এগিয়ে আসে তবে সে আইয়ুবের সৈন্য ছাড়া আর কেউ হবে না। মনসুরা সহসা সেই দুঃসাহসিক কাজটি করে বসল। সে গলা ফাটিয়ে চিৎকার করে ডাকতে লাগল, আশেপাশে কে কোথায় আছো? জলদি এসো, আমাকে বাঁচাও, জলদি এসো, আমাকে বাঁচাও। আজাদ অসাড় হয়ে পড়েছিল মাটিতে। সমানে চিৎকার করে চলছিল মনসুরা। গর্দান থেকে সরে পড়েছিল খঞ্জর। মনসুরার এ অন্যমনস্কতার সুযোগে হঠাৎ জোরে মাটি থেকে লাফিয়ে উঠল আজাদ। পিঠের উপর থেকে ছিটকে একদিকে পড়ে গেল মনসুরা। আজাদ উঠে তার তলোয়ারের দিকে ঝুঁকল। মনসুরা চোখের পলকে উঠে বসে সর্বশক্তি দিয়ে আজাদের পিঠে ধাক্কা দিল। তলোয়ার আর তোলা হলো না তার। হাঁচড়ে পাঁচড়ে কোনো রকমে উঠেই দে ছুট। অসহায়ের মতো আজাদের ছুটন্ত অবয়বের দিকে মুহূর্তকাল তাকিয়ে রইল মনসুরা। তারপরই মনে হলো, আরে এ কি করছি আমি? ও তো পালিয়ে যাচ্ছে। সাথে সাথেই মনসুরাও উঠে দাঁড়ালো এবং চিৎকার করতে করতে ছুটল তার পিছনে। সে অনুভব করল তার পায়ে আবার ফিরে এসেছে পূর্ণ শক্তি। রাতের নিস্তব্ধতা খান খান করে সে চিৎকারের শব্দ পাহাড়ে পাহাড়ে প্রতিধ্বনি তুলছিল। আইয়ুবের ৯০০ প্রহরীদের কানে পৌঁছল সে চিৎকারের শব্দ। প্রহরীরা অবাক হলো, এমন গভীর রাতে কোন মেয়ে আর্তনাদ করছে নির্জন পার্বত্য প্রান্তরে। তারা যেদিক থেকে মনসুরার আর্তনাদ ভেসে আসছিল সেদিকে ছুটে গেল। ছুটতে ছুটতে আজাদ এক পার্বত্য নদীর তীরে এসে পৌঁছল। সামনে নদী দেখে বাধ্য হয়ে থমকে দাঁড়ালো সে। মনসুরাও এসে পৌঁছল নদীর তীরে। ঠিক সেই মুহূর্তে দুজন প্রহরী সেনা সেখানে এসে পৌঁছে গেল। আজাদ নিরুপায় হয়ে ঝাঁপ দিল নদীতে। মনসুরা চিৎকার করে বলল, ওকে যেতে দিও না, ও এক গুপ্তচর, জ্যান্ত ধরে আনো ওকে। প্রহরীরা ঝাঁপিয়ে পড়ল নদীতে। একটু পর ওরা আজাদকে ধরে নদীর তীরে তুলে আনল। আজাদ ধস্তাধস্তিতে ক্লান্ত হয়ে পড়েছিল। তাকে নদীর পাড়ে ঘাসের উপর শুইয়ে রাখা হলো। এতক্ষণ প্রহরীরা ঘটনা প্রবাহের সাথে এমনভাবে জড়িয়ে পড়েছিল যে কোনো কিছু খতিয়ে দেখার সুযোগ পায়নি। এবার সুস্থির হয়ে ওরা তাকালো যুবতীর দিকে। মনসুরা ধৃত যুবক আজাদের দিকে তাকিয়েছিল।
আজাদ ও মানসুরাকে দেখে প্রহরীদের মনে হলো হয়তো এটা প্রেম ঘটিত কোনো ব্যাপার স্যাপার হবে। কিন্তু এ মেয়ে যে বলছিল গুপ্তচর, ঘটনা কি জানার জন্য ওরা মানসুরাকে প্রশ্ন করল, তুমি চিৎকার করছিলে কেন? মানসুরা এ প্রশ্নের উত্তরে সব ঘটনা ওদের খুলে বলল। ওরা কেমন করে এ যুদ্ধের ময়দানে পৌঁছেছে তার উল্লেখ করে বলল, এ যুবক দামেস্ক থেকে স্বেচ্ছাসেবক হিসাবে এখানে এসেছিল। গ্রুপ বিভাজনের সময় সে আমাদের গ্রুপে পড়ে, কিন্তু তার চালচলন ও কথাবার্তায় আমার সন্দেহ হয় সে দুশ্মনদের গোয়েন্দা। কিন্তু এখন আমি সে সন্দেহের ঊর্ধ্বে উঠে গেছি। সে যে দুশ্মনের গোয়েন্দা এ ব্যাপারে এখন আমি নিশ্চিত। একে সালাহউদ্দিন আইয়ুবীর কাছে নিয়ে চলো। হ্যাঁ চলো, সেখানে গেলেই বোঝা যাবে কে গুপ্তচর। আজাদ বলল, বন্ধুরা তোমরা আমার কথা শোনো, নারী যে এত ছলনাময়ী আগে জানতাম না। এ মেয়ে আমাকে ফাঁসানোর জন্য এমন জঘন্য পথ ধরবে ভাবিনি। গুপ্তচর আমি নই, এ মেয়ে। আমাকে নয়, তোমরা আগে ওকে বন্দি করো। এক প্রহরী বলল, তোমাদের কে সত্যবাদী আর কে মিথ্যুক আমরা জানি না। ঠিক আছে, আগে সুলতানের ওখানে চলো, সেখানে গিয়েই দেখব কে গুপ্তচর, তুমি নাকি এই মেয়েটা। আজাদ টহলদার সেনাদের বলল, আসলে আমরা কেউ গুপ্তচর নই। মানসুরা, যথেষ্ট হয়েছে। আমি তো বারবার বলেছি ওই মেয়েকে আমি ভালোবাসি না, আমি তোমাকেই ভালোবাসি। ও আমাদের মাঝে বিচ্ছেদ ঘটানোর জন্য তোমাকে মিথ্যে বলে বিভ্রান্ত করেছে। ঠিক আছে, আমি ওয়াদা করছি আর কোনোদিন তার সাথে আমি কথাও বলবো না। এবার ক্যাম্পে চলো। আজাদ, আর কত ভণ্ডামি করবে? কবে তোমার কাছে আমি প্রেম নিবেদন করেছি যে আমাকে তুমি তোমার প্রেমিক সাজিয়ে ওদের হাত থেকে নিস্তার পেতে চাইছ? টহল সৈনিক মানসুরার দিকে ফিরে বলল, দেখো মেয়ে, আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করো না। সত্যি করে বলো, তোমরা কে? যদি দুজন এদিকে বদমাইশি করতে এসে থাকো তাও খুলে বলো। প্রেমিককে রাগের বশে গুপ্তচর হিসেবে ফাঁসিয়ে দিলে পরে কিন্তু এর জন্য পস্তাতে হবে। মানসুরা বলল, তোমাদের সন্দেহ দূর করার জন্য এটুকু বলায় আশা করি যথেষ্ট হবে। আমি মুসালের খতিব ইবনে মাখদুমের কন্যা। বাবার কাছে আমি গোয়েন্দা বৃত্তির ট্রেনিং পেয়েছি, নইলে ও যে গুপ্তচর তা হয়তো আমি টের পেতাম না। তোমরা আমাদের দুজনকেই ধরে আইয়ুবীর দরবারে পেশ করে দাও, তিনি আসল সত্য উদ্ঘাটন করবেন। মানসুরার কথা শুনে আজাদের সব আশা ভরসা ধূলিসাৎ হয়ে গেল। সে এবার লুকোচুরি বাদ দিয়ে স্বরূপে আবির্ভূত হল। বলল, বন্ধুরা আমার একটি কথা শোনো, তোমরা এখানে কত টাকা বেতন পাও? সামান্য কটা টাকা ও 2 বেলা রুটির জন্য তোমরা এখানে মরতে এসেছ? আমার সাথে চলো, আমি তোমাদের শাহজাদা বানিয়ে দেব। এর যে সুন্দরী মেয়ের সাথে বিয়ে দেব, তোমাদের অর্থ সম্পদে ধনী বানিয়ে দেব। প্রহরীরা হেসে বলল, ঠিক আছে বন্ধু, তোমার প্রস্তাব খুবই লোভনীয়। পরে না হয় আমরা তোমার সাথে যাব, কিন্তু আগে একটু কষ্ট করো। চলো আমাদের সঙ্গে, আগে সুলতান আইয়ুবীর সাথে একটু দেখা করি। সুলতান আইয়ুবীর তাঁবুর পাশে হাসান বিন আবদুল্লাহর তাঁবু। প্রহরীরা আজাদ ও মানসুরাকে তাদের কমান্ডারের কাছে নিয়ে গেল। ঘুমিয়েছিলেন কমান্ডার। তিনি তাদেরকে নিয়ে সে রাতেই হাসান বিন আবদুল্লাহ তাঁবুতে হাজির হলেন। হাসান বিন আবদুল্লাহকে জাগিয়ে তার কাছে মানসুরা ও আজাদকে সমর্পণ করলেন। মানসুরা হাসান বিন আবদুল্লাহকে সমস্ত ঘটনা খুলে বলল। যখন মানসুরা তাকে পিছু ধাওয়া করার বর্ণনা শোনাচ্ছিল, হাসান তখন গভীর মনোযোগ দিয়ে দেখছিল মানসুরাকে। হঠাৎ তিনি প্রশ্ন করলেন, তোমার চেহারা আমার কাছে খুবই পরিচিত লাগছে। সম্ভবত তুমি মুসাল থেকে পালিয়ে এসেছিলে। তোমার সাথে মুসালের খতিব ইবনুল মাখদুমও ছিলেন। আমি তারই একমাত্র কন্যা, মানসুরা বলল। তুমি আমাকে বিস্মিত হতবাক করে দিয়েছ। হাসান বিন আবদুল্লাহ বললেন, আমাদের মেয়েদের সাহস ও বীরত্বে আমরা সকলেই কম বেশি চমৎকৃত, কিন্তু গোয়েন্দা বৃত্তিতে কেউ এমন তীক্ষ্ণ সতর্কতা, বুদ্ধি ও মেধার পরিচয় দিতে পারে তা আমার জানা ছিল না। আমাকে আমার শ্রদ্ধেয় পিতা প্রশিক্ষণ দিয়েছেন, মানসুরা বলল। আমার কানে এমন 2টি শব্দ এসেছিল যা থেকে আমি বুঝে নিয়েছিলাম ব্যাপারটা কি ঘটতে যাচ্ছে। আজাদের দেহ তল্লাশি চালিয়ে কিছু কাগজ পাওয়া গেল। কাগজের উপর হিম্মাত পর্বত শ্রেণীর একটি নিখুঁত নকশা এবং তাতে সুলতান আইয়ুবীর সৈন্যবাহিনীর পজিশন সুন্দর করে চিহ্নিত ছিল।
এতে স্পষ্ট বোঝা গেল সুলতান আইয়ুবীর যুদ্ধের পূর্ণ প্ল্যান শত্রুদের হাতে চলে যাচ্ছিল। হাসান বিন আবদুল্লাহ কাগজটি আজাদের সামনে মেলে ধরে বললেন, এ পরেও কি কোনো সন্দেহ থাকতে পারে? তুমি দুশমনের গোয়েন্দা নও? যদি তোমার কিছু বলার থাকে বলে ফেলো। যদি নির্দোষ হও তবে আমার কাছে তার প্রমাণ পেশ করো। তুমি যে খ্রিস্টান নও, মুসলমান, তাও তোমাকে প্রমাণ করতে হবে। আমি গোয়েন্দা নই, এ ব্যাপারে আমি 1000 বার আল্লাহর কসম খেতে পারি। হাসান বিন আবদুল্লাহ তার মুখের উপর এমন জোরে ঘুষি মারলেন যে আজাদ চিত হয়ে পড়ে গেল। হাসান বিন আবদুল্লাহ ধীর কিন্তু গম্ভীর কণ্ঠে বললেন, কাফেরদের চর সেজে আবার আল্লাহর কসম খাওয়া? আমি এখন আর তোমার কাছে জানতে চাই না তুমি গুপ্তচর কিনা। আমি শুধু জানতে চাচ্ছি এখানে তোমার কয়জন সঙ্গী সাথী আছে। তুমি যদি বাঁচতে চাও তবে তাদের প্রত্যেকের নাম ঠিকানা বলে দাও। তারা কে কোথায় কি অবস্থায় আছে কোনো রকম চালাকির আশ্রয় না নিয়ে তা পরিষ্কার করে বলে যাও। আমি মুসলমান, আজাদ অনুনয় করে বলল। আমি সব কথাই বলে দেব, আমাকে ক্ষমা করুন। আমি সুলতানের প্রথম সারিতে যুদ্ধ করব। আগে আমার কথার জবাব দাও। হাসান বিন আবদুল্লাহ বললেন, কোনো রকম শর্ত আরোপ না করে আমি যা জিজ্ঞেস করছি শুধু তার জবাব দাও। আজাদ ছিল চরম ধড়িবাজ ও পাকা গোয়েন্দা। সে বলল, বিশ্বাস করুন, আমি এখানকার আর কাউকে চিনি না। দামেস্ক থেকে আমি একাই এসেছি। এ মেয়ে তোমার তাঁবুতে অন্য যে লোকটির কথা শুনেছিল সে লোকটি কে? আমি তাকে চিনি না, আজাদ উত্তর দিল। সে লোকটি রাতের বেলা এসে সংকেতের মাধ্যমে আমার সাথে পরিচিত হয়েছিল এবং রাতের অন্ধকারেই আমাকে পালিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে চলে গিয়েছিল। হাসান বিন আবদুল্লাহ তার 2 জন কর্মীকে ডাকলেন। তাদের বললেন, একে টর্চার সেলে নিয়ে যাও। জিজ্ঞেস করে বের করো কারা এর সঙ্গী আর তারা কোথায় আছে। তিনি মনসুরাকে বললেন, তুমি এবার তোমার তাঁবুতে গিয়ে শুয়ে পড়ো। ফজরের জামাতের পর তোমাকে আবার ডাকা হবে।